সকলে ভালো আছেন তো? সময় আপডেটসের পাতায় আবার আমি চলে এসেছি গল্প শোনাতে। আমি মহুয়া দাশগুপ্ত, সরস্বতী লীলাকমল বিভাগে। আজকে বলবো এক নতুন লেখকের জীবনের গল্প। আজকে আমার বলার বিষয় স্বর্ণকুমারী দেবী। ঠাকুরবাড়ির মেয়ে স্বর্ণকুমারী দেবীর কথা তো আপনারা সকলেই জানেন। দেবেন্দ্রনাথের আদরের মেয়ে, রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী। শুধু এই পরিচয়টাই তার জন্য কিন্তু যথেষ্ট ছিল না। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি এবং একজন খুব বড় মাপের সমাজ সংস্কারক। তার কথা ইতিহাস কতটা কিভাবে মনে রেখেছে জানি না, কিন্তু আমাদের কাজ যেহেতু মহিলা লেখকদের নিয়ে এবং আমরা যেহেতু মহিলা লেখকদের জীবনের কথা শোনাচ্ছি, সেই মহীয়সী নারীদের কথা, তাই আমার মনে হলো যে আপনাদের আজকে স্বর্ণকুমারী দেবীর কথাই শোনাই। স্বর্ণকুমারী দেবী দেবেন্দ্রনাথের খুব প্রিয় একজন সন্তান ছিলেন। সন্তানদের মধ্যে ভাগ বাটোয়ারা হয় না, তবু পক্ষপাত তো একটু রয়ে যায়। তো বাবার আদুরে মেয়ে এবং তার স্বামীর নাম ছিল জানকীনাথ ঘোষাল। তো সেই দিক থেকে ঠাকুরবাড়ির মেয়ে এবং জানকীনাথ ঘোষালের স্ত্রী, এই দুই প্রবল সূর্যের মতো দীপ্তির মধ্যে থেকেও কেমন করে স্বর্ণকুমারী নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন এবং নিজের একটা আলাদা আইডেন্টিটি গড়ে তুলেছিলেন, সেটাই আজকে আপনাদের আমি বলবো। স্বর্ণকুমারী দেবী যে সময় লিখছেন, সেই সময় মেয়েদের লেখাপড়া শেখাটাই একটা বিরাট ব্যাপার। তখন ওই মেয়েরা এবি শিখে বিবি হবে, এই নিয়ে কটাক্ষ তো কম হয়নি। কিন্তু স্বর্ণকুমারী ঠাকুরবাড়ির মেয়ে হওয়ার জন্যই একটু সুবিধা পেয়ে গিয়েছিলেন তার বাবা, ভাই সকলের সাহচর্য। তো ঠাকুরবাড়ির সব মেয়ে যে লেখাপড়ায় সমান গুরুত্ব দিয়ে করেছেন তা কিন্তু নয়। যেমন স্বর্ণকুমারীর দিদি সৌদামিনী দেবী, তিনিও বেথুন কলেজে পড়েছিলেন, এই বেথুন স্কুলে পড়েছিলেন, কিন্তু তার লেখাপড়ার থেকেও ঘরকন্নার দিকে মন বেশি ছিল। সুন্দর করে সাজিয়ে তিনি সংসার করেছিলেন। কিন্তু স্বর্ণকুমারী দেবী একদম বুক ওয়ার্ম যাকে বলে তাই ছিলেন। বই মুখে নিয়ে বসে থাকতেই তাকে সকলে দেখেছেন, এমনকি তার সন্তানরাও দেখেছেন। প্রথম দিকে সন্তানদের মধ্যে একটু খুব অভিমানের জন্ম হয়েছিল বটে, কিন্তু পরবর্তীকালে মাকে নিয়ে তারা গর্বিতও হয়েছিলেন। তো স্বর্ণকুমারী দেবীর সম্পর্কে পরবর্তীকালে কামিনী রায় লিখেছিলেন, তার কৃষ্ণদেহ, উজ্জ্বল গৌরবর্ণ, কালো পাড়ের শাড়ি পরা সুন্দর মেয়েটি। এবং স্বর্ণকুমারী দেবী মারা যাওয়ার পরে কামিনী রায় বলছেন, কণ্ঠে মুক্তামালা, কর্ণে মুক্তাগ্রথিত বড় বড় মাকড়ি, এই সমস্ত এখনো স্মৃতিতে দেখতে পাই। তখন সরস্বতী নহে, লক্ষ্মীর প্রতিমা রূপে তাহাকে দেখিয়াছিলাম। তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এই ধারণাটা, এই ভাবনাটা সম্ভবত স্বর্ণকুমারী দেবীর সম্পর্কেই প্রযোজ্য। স্বর্ণকুমারী দেবী যখন লিখছেন তখন তিনি কিন্তু উপন্যাস, কবিতা, গল্প, এই সমস্ত প্রবন্ধ, এই সমস্ত লিখছেন আর সম্পাদনার কাজও করছেন তিনি। তো রবীন্দ্রনাথ পরবর্তীকালে বলেছিলেন যে দিদি যদি ছেলে হতেন, পুরুষ হতেন, তাহলে তার অনেক প্রভাব প্রতিপত্তি হতো। আমি রবীন্দ্রনাথের এই কথাটার সঙ্গে একমত নই, কারণ সেই সময় স্বর্ণকুমারী দেবীর নাম এক ডাকে সকলে চিনত। আর স্বর্ণকুমারী দেবী যে লিখে গিয়েছিলেন, তার লেখায় কিন্তু ফেমিনিস্ট দৃষ্টিভঙ্গির পরিচয় আমরা পাই না। তিনি রাজস্থানের উপকথা থেকে উপকরণ সংগ্রহ করছেন লেখার। বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ তখন যেরকম ধরনের লেখা লিখছেন, সেই তারকনাথ যে ধরনের লেখা তখনকার দিনে প্রচলিত ছিল, স্বর্ণকুমারী দেবী কিন্তু তার থেকে আলাদা গোত্রের কোনো লেখা লেখেননি। এবং স্বর্ণকুমারী দেবী সভা সমিতিতে যেতেন একজন লেখক হিসেবে। তো তার ফলে পুরুষ হওয়ার জন্য আলাদা কোনো গুরুত্ব তিনি পাবেন এটা আমি মনে করি না। তবে অনেক মানবিমানের গল্প তো রয়ে যায়। এরকম শোনা যায় যে তিনি রবীন্দ্রনাথকে বলেছিলেন যে তার লেখার অনুবাদগুলি একটু বিদেশি সাহিত্যিক মহলে পৌঁছে দিতে। রবীন্দ্রনাথ কিন্তু সেটা করেননি। কেন করেননি তাই নিয়ে দ্বিমত রয়েছে। যেমন হয়তো তিনি তার পরিবারের কারো সুপারিশ করতে চাননি বা অন্য কিছু, সেটা অন্য কথা। অভিমান হয়েছিল, পরবর্তীকালে সেই সমস্ত অভিমান ভাই বোনদের মধ্যে কিন্তু মিটেও যায়। স্বর্ণকুমারী দেবী আত্মমগ্ন থাকতেন। সংসার যে একেবারে করতেন না তা নয়, কিন্তু লোকজনও তো ছিল তার পরিবারে, এবং একটি মেয়ে সরস্বতীর অদৃশ্য লীলাকমল হাতে নিয়েই আসে। তারা সেই কাজটি করতে পছন্দ করে। তাই সংসারের হাজার কাজের মধ্যেও তার ভালো লাগতো লেখাপড়া, ভালো লাগতো
জ্ঞান চর্চা। তার যে ছেলে মেয়েরা তারা বিভিন্ন দিকে বিভিন্ন রকম ক্ষেত্রে দিকপাল হয়েছেন। তার মধ্যে সরলা দেবীর কথা বলি, তিনি জীবনের ঝরাপাতাতে তার মাকে নিয়ে যা লিখেছেন যে তাদের বাড়িতে একটা পালঙ্ক ছিল, সেই পালঙ্কে মাঝে মধ্যেই সভা বসত, সখী সমিতি বা অন্যান্য বিভিন্ন সভা। তো সরলা দেবীর ছোটবেলায় তো মাকে খুব কাছে পেতেন না, ঠাকুরবাড়ির কোনো সন্তানই, সে পুরুষ মহিলা নির্বিশেষে কেউই পেতেন না, বেশিরভাগ সন্তানই পরিচারক পরিচারিকার কাছে মানুষ হয়েছিলেন এবং মা বাবারা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যেটা এখনকার দিনে আমরা দেখতে পাই এবং সেটাকে অত্যন্ত সহজ সাবলীলভাবেই সন্তানরা গ্রহণ করেন। কিন্তু সরলা দেবী খুব একটা সরলভাবে গ্রহণ করেননি, তার খুব মায়ের ওপর অভিমান হতো, আর তার মনে হতো যে সবার মাই বোধহয় পালঙ্কে বসে থাকে। স্ত্রী শিক্ষার অনিবার্য পরিণতি তখন মনে করা হতো বৈধব্য, কিন্তু রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ সকলে মিলেই কিন্তু স্বর্ণকুমারীকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছিলেন, আর জানকীনাথ ঘোষাল তো দিয়েই ছিলেন লেখাপড়ায় উৎসাহ, এবং তিনি নাটক, প্রহসন, প্রবন্ধ, স্বরলিপি কি না করে গেছেন। আশ্চর্য একটি চরিত্র ছিলেন। আরেকটা কথা বলি যে কাদম্বরী দেবী ঠাকুরবাড়ির একজন অবহেলিত পুত্রবধূ, তাকে না খুব একটা ভালো চোখে কেউ দেখতেন না, এবং তার যে ইন্টেলিজেন্স বা তার যে মেন্টাল গ্রোথ তার সঙ্গে সকলের মিলতও না। কিন্তু স্বর্ণকুমারী দেবী তাকে বুঝলেন, তাকে ভালোবাসতেন। নিঃসন্তান এই ভাতৃবধূকে তিনি তার ছোট মেয়ে প্রমীলার দেখাশোনার ভার দিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনাবশত প্রমীলা মারা যায় এবং কাদম্বরী দেবী আত্মহত্যার অন্তরালে এই কারণটিও একটি অন্যতম কারণ। স্বর্ণকুমারী দেবী কিন্তু ইচ্ছে করলেই কাদম্বরী দেবীকে দোষ দিতে পারতেন বা অনেক কথা বলতে পারতেন, কিন্তু শোনা যায় প্রমীলার মৃত্যু তাকে স্থবির করে দেয়, সেই সন্তান শোকও তাকে সহ্য করতে হয়, কিন্তু তিনি কখনো কাদম্বরী দেবীকে দোষারোপ করেননি। তো সেই দিক থেকে তাকে আমরা বড় মনের মানুষ হিসেবেই ধরব। এবার ইন্দিরা দেবীর কথায় আসি। ইন্দিরা দেবী লিখেছিলেন তার রবীন্দ্র স্মৃতিতে যে স্বর্ণ পিসিমাকে দাদামশাই একটু বেশিই ভালোবাসতেন। তার সৌন্দর্য হোক, তার নম্র স্বভাব হোক এবং বিদুষী মানসিকতা হোক, সব কিছু মিলিয়ে স্বর্ণকুমারী কিন্তু দেবেন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ছিলেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি ছিলেন স্নেহের বোনটি, আর প্রথম লেখা উৎসর্গ করেছিলেন স্বর্ণকুমারী সত্যেন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথকেও একটি লেখা গাথা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন এবং লিখেছেন, যতনের গাথা হায় কাহারে পড়াবো আর, স্নেহের রবিটি তোরে আয়রে পড়াই, যেন রে খেলায় ভুলে ছিড়িয়া খেলো না খুলে, দুরন্ত ভাইটি তুই তাহাতে জড়াই। স্বর্ণকুমারী লেখিকা না হয় লেখক হলে কি হতো আপনারা বলুন না, আলোচনা করুন আমার সঙ্গে। আলাদা কি কিছু হতো? তার বিপুল সাহিত্য সম্ভার যা আজকে কিন্তু সমাদৃত হচ্ছে এবং সময় তাকে মনে রেখেছে। একজন লেখকের সব থেকে বড় পুরস্কার, সব থেকে বড় মেডেল হলো সময় তাকে মনে রাখা। তো তার লেখা পরবর্তী সময় পড়া হচ্ছে, চর্চা করা হচ্ছে তাই নিয়ে, এর থেকে বড় তো কিছু আর হতে পারে না। এবং স্বর্ণকুমারী দেবীর সমস্ত দিকেই সাবলীলতা থাকলেও উপন্যাসের ক্ষেত্রে তিনি কিন্তু বেশি সাবলীল। তো তাকে আমরা একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকের মর্যাদাটা দিতে পারি। তিনি বলিষ্ঠ সাহিত্যিক, বিপুল তার কর্মযোগ্য, কিন্তু লেখাগুলো যখন পড়তে পড়তে মনে হচ্ছে লেখার আড়ালে কোথায় এক রোম্যান্টিক কিশোরী লুকিয়ে রয়েছেন, কোথাও যেন একটু মন খারাপ, হয়তো প্রবাদ প্রতিম জোরালো ব্যক্তিত্বের স্বামী তার সেই রোম্যান্টিক মনটাকে কি সেইভাবে বুঝেছিলেন কি জানি। সমস্ত কিছুই তো সময়ের আড়ালে প্রশ্নগুলো চাপা পড়ে যায়। তো তার লেখা রয়ে যায়, লেখায় একটা জায়গায় লিখছেন, এ ফুলের মালা গাছি বহুদিন ধরে লুকানো রয়েছে গাথা হৃদয়ের পরে, আজ ধরিতেছি খুলি ছিন্ন ভিন্ন দলগুলি, অনাদরে লবে তুলি অথবা আদরে। স্বর্ণকুমারী দেবীর লেখায় কোথায় যেন এক বিরোহিনী মেয়ে থাকে, মনে হয় রোম্যান্টিক মেয়েটি কোথায় যেন একটু হারিয়ে গিয়েছেন। চরিত্রদের মুখে যে সংলাপ, কান্না যেন স্বর্ণকুমারী দেবীর অন্তরের কথা। এবং ফুলের মালা উপন্যাসে তিনি লিখছেন, ভগবান, পৃথিবীতে তুমি পুরুষ ও নারীকে এতই অসমান করিয়া জন্ম দিয়াছ, একজন কাঁদিয়া মরিবে আর সেই অশ্রুজলে অন্যজনের হাসি ফুটিবে। একজনকে শনিক দিয়াছ কি অন্যজনের পিপাসা মিটাইবার জন্য। স্বর্ণকুমারী দেবীর লেখায় বায়রনের কিছু কথা রেকারেন্ট মোটিভের মতো ফিরে ফিরে আসে। সেখানে একটা জায়গা খুব উল্লেখযোগ্য বলে আমার মনে হয়েছে, ম্যানস লাভ ইজ ম্যানস লাইফ আ থিং অ্যাপার্ট, ইটস ওম্যানস হোল এক্সিস্টেন্স। তো এই কথাটা কেন বলেছিলেন স্বর্ণকুমারী দেবী আমরা একটু ভাবি, আপনারাও একটু ভাবুন।
ভাবার জন্য, উত্তর দেওয়ার জন্য তো আমাদের চ্যানেল রয়েছে। আর আপনারা হাতে তুলে নিন স্বর্ণকুমারী দেবী সাহিত্য সম্ভার, তাহলেই আমার মনে হয় তাকে বেশি শ্রদ্ধা জানানো হবে। আর কি, আজকের মতো এইটুকুই। আপনারা সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ইচ্ছে হলে শেয়ার করুন। আর ভালো লাগছে তো মহুয়ার কত কথা একটু জানান, না হলে বলতে ভালো লাগছে না। কিন্তু আমার শ্রোতারা কেমনভাবে আমার বলা নিচ্ছেন সেটা জানার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।